তাহলে সবাইকে শুভ সন্ধ্যা। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং নিজের খেয়াল রাখছো। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাসে হাজির হয়েছি। এই ক্লাসে আমরা জানতে পারবো যে পার্টস অফ স্পিচ, মানে স্পিচ মানে হচ্ছে কথা, তার মানে একটা সেন্টেন্স, তাই তো? তাহলে এই যে কথা বলছি বা একটা সেন্টেন্সে ফর্ম দিচ্ছি আর কি, এই সেন্টেন্স বা কথার মধ্যে বিভিন্ন পার্ট আছে। যেমন ধরো নাউন আছে, তারপর প্রোনাউন আছে, তারপরে ধরো ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, ইত্যাদি ইত্যাদি। এই যে মানে পার্টস অফ স্পিচ তোমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছো, কিন্তু কখনো তোমাকে এর গুরুত্বটা কেউ হয়তো বা বলেনি। তোমরা জানো নাউন কাকে বলে, কিন্তু যখন নাউন থেকে প্রশ্ন দেয় পরীক্ষায় তখন আবার হাত পা ফুলে যায়। তোমরা জানো ভার্ব কাকে বলে, কিন্তু যখন তোমরা ঠিক টেন্সের ফরম্যাটে যখন ফেলতে যাও তখন তোমাদের আবার হাত পা ফুলে যায়। তোমরা ভাবো যে কি হবে ভার্বটা। তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এর ব্যবহার, কখন ব্যবহার করব, কেন ব্যবহার করব। প্রোনাউন আছে, এই যে প্রোনাউনটা ধরো নাউনের পরিবর্তে বসে। তুমি যখন কোনো কম্পোজিশন লিখবে তখন বারবার তো নাউন ব্যবহার করতে পারবে না প্রত্যেকটা বাক্যে, তখন তোমাকে কি করতে হবে, নাউনের ব্যবহারটা করতে হবে। আর এই প্রোনাউনের ব্যবহার করতে হবে। আর এই প্রোনাউনের ব্যবহার যার যত স্ট্রং হবে তার লেখার মান ততটা ভালো হবে। আমি জানি, আমি চেষ্টা করব আজকে একদিনের মধ্যে তোমাদের সম্পূর্ণ ক্লাসটা শেষ করে দেওয়ার, কিন্তু মানে সরি টু সে আমি পারবো না, কারণ এটা এতটাই আছে বলার নেই। মানে আমি তো কোথায় শেষ করব কোথায় শুরু করব এটা বলতে গিয়ে তো আমার গলা ফুলে যাচ্ছে, বুঝতে পারলে তো? 4 বার আমাকে জল খেতে হবে, মানে জল পান করতে হবে। আমরা আবার জল খাই, তাই না? তো জল পান করতে হবে আমাদের। তো দেখো, তোমাদের প্রত্যেকেরই ধারণা আছে কম বেশি। আমি কি করব, আমি তোমাদের সেই ধারণাটাকে আরও ধারালো করব, যাতে করে তুমি ডেসক্রিপটিভ লেখাতে সঠিকভাবে একটা বাক্য গঠন করতে পারো এবং তোমার মনের ভাবটাকে ফুটিয়ে তুলতে পারো, তাই তো? আর কি চাই? তুমি যখন একটা বাক্য গঠন করবে, সেই বাক্যের মধ্যে যখন সুন্দর শব্দ চয়ন করবে তখন লেখার মান অটোমেটিক বেড়ে যাবে, তোমার সাহস বাড়বে। তোমাদের আমি নিউজ টু নোটস দিয়েছিলাম, তোমরা পড়েছিলে? গতকাল না পরশু দিনকে একটা দিয়েছিলাম না? কে কে পড়েছিলে? স্যার পুরোটা পড়া হয়নি। আচ্ছা, দেখো নিউজ টু নোটসটা কিন্তু তোমাদের জন্যই তৈরি করা। সেখানে দেখবে যে আমি আগে শুধু মেন্টর মানে রেজার যে থট, মানে আমার যে চিন্তাভাবনা সেটাই দিতাম। এখন একটুখানি আলাদা করেছি। কেমন? সেখানে আমি ধরো কোনো একটা আর্টিকেল দিচ্ছি, সেই আর্টিকেলটা সম্পূর্ণ বিশ্লেষণ করার পরে একজন অফিসার, মানে তুমি ধরো WBCS অফিসার হয়ে গেছো, তখন তুমি কিভাবে চিন্তা ভাবনা করবে সেই পার্টিকুলার আর্টিকেলটা নিয়ে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে একজন সাধারণ নাগরিক হিসেবে বা একজন স্টুডেন্ট হিসেবে তুমি কিভাবে চিন্তা করবে এই পার্টিকুলার টপিক নিয়ে। তারপরে ধরো তুমি ডেসক্রিপটিভ লেখায় ওই পার্টিকুলার যে লেখাটা বা পার্টিকুলার যে আর্টিকেলটা কোন কোন জায়গা তুমি অ্যাড করতে পারো সেটা তুমি অ্যাড করতে পারবে। চতুর্থত, তুমি অ্যাড করতে পারবে, মানে তুমি মানে ইন্টারভিউ বোর্ডে সেই পার্টিকুলার প্রশ্ন যদি তোমাকে ছুড়ে দেয় তোমার দিকে, তাহলে তোমার উত্তরটা কেমন হলে তুমি ভালো নম্বর পাবে। তারপরে ওই একটা আর্টিকেল পড়ে তুমি এতগুলো জিনিস তৈরি করতে পারছো, মানে মেন্স প্লাস হচ্ছে ইন্টারভিউ। তার আগে আবার কি আছে জানো তো? ট্রান্সলেশন আছে, তার আগে আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তার আগে আছে তোমার ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, তার আগে আছে তোমার সিনোনিমস অ্যান্টোনিমস, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আছে। মানে ওই একটা আর্টিকেলকে আমি পুরো দমড়ে মুচড়ে রেখে দিয়েছি, সেই আখের রস বার করে না সেই রকম। আমার কথা হলো, আমি পুরো পত্রিকাতে প্রায় ধরো 4000টা শব্দ থাকে বা তারও বেশি শব্দ থাকে,
40,000, সরি, তোমার তো সম্ভব নয়। আমি 40,000 শব্দের মধ্যে প্রত্যেক দিন যদি 1000টা শব্দের একটা আর্টিকেল পড়ে সেখান থেকে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস, ফ্রেজ, প্রিপোজিশন, তারপরে আর্টিকেল ইত্যাদি বার করতে পারি, সেখান থেকে যদি আমি টেন্সের যে মানে ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি করতে পারি, সেখান থেকে যদি আমি সারমর্ম করতে পারি বা প্রেসিজ করতে পারি, সেই আর্টিকেল থেকে যদি আমি জানতে পারি যে একজন মানে ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট বা ডেসক্রিপটিভ লেখার জন্য কিভাবে চিন্তাধারা করব বা চিন্তাধারা রাখবো ওই পার্টিকুলার আর্টিকেলে, এটা যদি শিখতে পারি, আই থিঙ্ক তোমার আর কিচ্ছু লাগবে না। প্রত্যেক দিন যদি একটা একটা করে পড়তে থাকো তাহলে দেখবে অনেক হয়ে গেছে। দিনের শেষে বা 30 দিনের মাথায় গিয়ে দেখবে তুমি 30 রকমের কনসেপ্ট শিখতে পেরেছো, তুমি ম্যাচিওর্ড হয়ে যাবে। আমার এটা পূর্ণ বিশ্বাস, যদি পড়ো তাহলে। বুঝতে পারলে ব্যাপারটা? স্যার বলছি, এই সম্পূর্ণ মেকানিজম আপনি যতগুলো পার্ট বলেন এগুলো কি সম্পূর্ণভাবে নিজেকেই করতে বলছেন, মানে ইচ অ্যান্ড এভরি পোর্শন অফ? তোমাদের শুধু পড়তে হবে, মানে তোমরা যখন কোনো একটা আর্টিকেল পড়ো তো পত্রিকার, তখন কি করো, ম্যাক্স টু ম্যাক্স তার মানেটা বোঝার চেষ্টা করো এবং কি বলেছে, কোন পার্টিকুলার বিষয় নিয়ে বলেছে সেটা তুমি হয়তো জানার চেষ্টা করো, বা হয়তো একটা তথ্য মানে ডেটা সেটা রাখার চেষ্টা করো। আমি আবার সেই পার্টিকুলার আর্টিকেলে কোনো যদি গুরুত্বপূর্ণ তথ্য থাকে, ডেটা, সেটাকে আবার টেবিল ফরম্যাটে দেওয়ার চেষ্টা করেছি। তো এতগুলো তুমি পাবে, ঠিক আছে। আমি সেটা আগে ফ্রিতেই দিতাম, এখন আর সেটা ফ্রিতে দেবো না, এখন সেটা পেড করে দেবো। মানে এত খাটনি, বুঝতে পারছো তো, মানে আর সবাই কদরও করে না সেটার, সবাই পড়ছেও না, ওই জন্য আমি সবাইকে ওটা দেবো না ফ্রিতে, ওটা পেড যারা স্টুডেন্ট থাকবে তাদেরকেই আমি সেটা দেবো আর কি। বুঝতে পারলে ব্যাপারটা? তো এই জায়গাটা তোমরা একটুখানি মন দিয়ে পড়ো। মানে আমি তোমাদের যা ডেলিভারি করছি সেটা তো আছেই, এবং আমাদের নোটসগুলো কিন্তু অনেক উন্নত মানের। আজকে নাউন, প্রোনাউন, এবং যদি সময় থাকে তাহলে ভার্বটা দেখাবো তোমাদের, এবং নোটসটা অবশ্যই দেখতে পারবে যে কতটা উন্নত মানের। এবং তোমরা সেখান থেকে মানে তোমাদের প্রিলিমসের বা এতদিন পর্যন্ত নাউন এবং প্রোনাউন সম্পর্কে তোমাদের যা ধারণা ছিল, এবং তোমরা আই থিঙ্ক মানে কম্প্যাক্ট নোটস হয়তো বা তোমাদের কাছে ছিল না বাংলায়, ইংরেজিতে থাকতেই পারে, ঠিক আছে। এবারে আমি আমাদের ক্লাসে ঢোকার আগে তোমাদের কাছে জেনে নেব যে তোমাদের পার্টিকুলার কি কোনো সমস্যা রয়েছে যেটা হয়তো আমাকে সলভ করতে হবে। তোমরা কি সেরকম কোনো মানে মনের মধ্যে প্রশ্ন রেখেছো? বলে ফেলো, আমি তাহলে শুরু করে দেবো, না হলে যদি না থাকে তাহলে আমি শুরু করে দেবো। কারো কোনো প্রশ্ন আছে? স্যার বলছি, আপনার কাছ থেকে কি সাবজেক্ট ওয়াইজ নোটস সবকিছু পাওয়া যেতে পারে, মানে সমস্ত সাবজেক্ট? না দেখো, সাবজেক্ট অনুযায়ী তো সম্ভব নয়। আমার তো ধরো মেনলি বাংলা, ইংরেজি ডেসক্রিপটিভ, তারপরেও ধরো আমাদের টিম যেটা তৈরি করেছে প্রিলিমসের জন্য, তুমি তো হ্যাঁ স্যার, ওটাই। দেখেছো কিছু কিছু নোটস, সেগুলো যে গুরুত্বপূর্ণ নোটসগুলো দেওয়া হয়েছে। কেন বলছি বলো তো? এবার তুমি বলো স্যার নোটসগুলো দিলে ভালো হয়, তাই না? তোমার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে। দেখো ব্যাপারটা হচ্ছে, আমি যদি এই মুহূর্তে তোমাকে নোটস দিত, তাহলে তুমি আগে যেগুলো পড়েছো তো আবার আমার নোটসটা পড়তে শুরু করবে, তাহলে আগের যে নোটসটা আছে সেটা তুমি ত্যাগ করবে, তাহলে নতুন করে আবার জিরোতে চলে এলে। আমি এটা চাই না। তোমাদের প্রত্যেকের কাছে যার যেটা নোটস আছে, যেটা পড়েছো এতদিন, সেটাকেই বারবার রিভিশন করো। এবারে আমার নোটসটা হয়তো একদিন দেখে নিলে, দেখার পরে তোমার হয়তো কোনো একটা তথ্য হয়তো নেই, ম্যাক্স টু ম্যাক্স কটা, হয়তো 15 থেকে 20টা তথ্য হয়তো থাকবে না, সেই কটা তথ্য তুমি তোমার মানে যে পুরনো বইটা বা তোমার পুরনো যে নোটস আছে তার সাথে অ্যাড করে নিলে। কেমন? নোটস চেঞ্জ করে লাভ নেই, বুঝতে পারলে? নোটস কখনোই চেঞ্জ করবে না, মানসিকতা মানে ওই বলছে না বিজেপি সরকার চেঞ্জ করো, মানে সরকার চেঞ্জ করো। তো না স্যার, আসলে স্যার আমি তো অন্য স্ট্রিম থেকে এসেছি, মানে আমার কাছে সেই অর্থে এই স্ট্রিমের কোনো নোটই নেই, তো আই এম নিউ টু ইট, তো তাই জন্যই বলছিলাম যদি কিছু পাওয়া যেত। না না, দেখো ব্যাপারটা হচ্ছে কম বেশি একই, বুঝলে তো? পলিটিতে কী আছে, কমন ওভারল্যাপ করছে, তাই না? হিস্ট্রি, জিওগ্রাফি ওভারল্যাপ করছে, সেখানে তো কমনই। বরঞ্চ তোমার নোটসটা মানে আরও এক্সট্রা কিছু অ্যাকাউন্টেন্সি ইত্যাদি সব আরও ডিটেলসে পড়তে হচ্ছে তোমাকে, তাই না? কিন্তু এখানে ওই সেম জিনিসটা মানে অ্যাপ্লাই হচ্ছে, মানে তোমাকে এগুলো পড়তেই হবে। এই কটা সাবজেক্ট, কী কী সাবজেক্ট আছে? সায়েন্স, টেকনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্স,
হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, তাই না, ইত্যাদি। এই সমস্ত চ্যাপ্টার তো সবগুলোতেই আছে, বুঝতে পারলে নীলাঞ্জন? স্যার, ইয়েস স্যার। তাহলে এগুলো তুমি করবে, ঠিক আছে? আর কার কোনো প্রশ্ন আছে? এখানে কেউ আছো যে যারা মেন্স দিয়েছো একবার দুবার? কে আছো? মেন্সের অভিজ্ঞতা কার আছে? কারো নেই? অন্য কোনো মেন্স, মানে ডাব্লিউবিসিএস মেন্স ছাড়া অন্য কোনো মেন্স দিয়েছো এরকম কেউ আছে? স্নেহশীষ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। কি খবর? পড়াশোনার কি খবর আগে বলো। পড়াশোনা চলছে। কাঁপিয়ে দিতে হবে কিন্তু। হ্যাঁ স্যার, চেষ্টা করবো। মানসিকতা পরিবর্তন করো। সরকার পরিবর্তন করো আর না করো, মানসিকতা পরিবর্তন করো। কারণ আগে যেটা ভাবছিলে যে 130 পেলেই হয়ে যাবে, যে ক্যালকুলেশন চালাচ্ছিলে সেটা ছাড়ো, 150 টার্গেট করো প্রিলিমসের জন্য। স্যার, হ্যাঁ বিকি বলো। স্যার বলছি আমার কম্পিউটার মানে পরীক্ষা যে দিচ্ছি আমার একটাই বই ইংলিশটাই আমার ভয়। কি বললে বুঝলাম না, আরেকবার বলো। আমার ইংরেজি জায়গা থেকেই ভয় আমার, মানে ইংরেজি পরীক্ষাতে আর কি। হুম 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 হুম। ভয়ের কিচ্ছু নেই। কেন বলো তো ভয় পাচ্ছ? কারণ দেখো ছোটোবেলায় কোনো না কোনো একটা টাইমে ফাঁকি মেরেছো, মানে নির্দিষ্ট টাইম পিরিয়ডে, ঠিক আছে, ফাঁকি মেরেছো। সমস্যাটা হচ্ছে যে সেই ফাঁকটা তো থেকেই গেছে, তাই না? সেই ভীতিটা থেকেই গেছে। এবারে আজকের পর থেকে তুমি মনে প্রাণে ভেবে নাও যে তুমি শিখবে, ঠিক আছে? আর আমি সেইটুকুটাই শেখাবো যেটা তোমার ডেসক্রিপটিভে কাজে লাগবে। আর আমার তরফ থেকে যতটা সম্ভব ট্রাই করছি, দেখো কেমন লাগে। স্যার আপনার কি এমসিকিউ কোনো ব্যাচ আছে কি বললে, ইংলিশে? এমসিকিউ? হ্যাঁ ইংলিশের না গ্রামারের। ইংলিশে, না গ্রামারের ওইরকম কোনো ব্যাচ নেই, ঠিক আছে, যেটা তোমাকে হয়তো ধরে ধরে আমি শেখাবো। আমি মানে ডেসক্রিপটিভে যেটুকু গ্রামার লাগে সেটুকুই শেখাই। তবে দেখো আই থিঙ্ক এটা পুরোটা হয়ে যাবে, মানে আমি যতটা করাবো তো সেটা ধরো মেন্সের জন্য হয়ে যাবে, না সরি প্রিলিমসের জন্যও হয়ে যাবে। তো প্রিলিমসে তো খুব একটা বেশি লাগে না, তাই না? তোমাদের মনে হচ্ছে ইংরেজি যখন ভাবছো তখন মনে হচ্ছে, কিন্তু তুমি জাস্ট একটুখানি সেগ্রিগেট করো, সিলেবাসটা একটু ঘাঁটো, দেখো সেখানে কী আছে। সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, এই কটা আছে না ভোক্যাবসের ক্ষেত্রে। এখানে ধরো সিনোনিম যদি 200টা করে 400, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 200, প্রত্যেকটা যদি 200টা করে করো মুখস্থ, তাহলে মোরালেস 1000টা মতো। এবার আমি বলছি না যে তুমি 1000টাই একদম তোর মাথায় থেকে যাবে, প্রথম দিন থাকবে না। তবে নিয়মিত রিভিশন দিতে গেলে এবং প্র্যাকটিস করতে গেলে দেখবে থাকবে। ওই তো বললাম না, মানসিকতা পরিবর্তন করো। সরকার পরিবর্তন করো আর না করো, মানসিকতাটা পরিবর্তন করো। স্যার অ্যাকচুয়ালি স্যার আমার স্যার ডাব্লিউবিসিএস থেকে মেন টার্গেট হলো স্যার ডাব্লিউবিসিএস এর টার্গেট। এসআইটা, ডাব্লিউবিসিএস। হ্যাঁ এসআইতে তো ধরো একটুখানি আছে, ওই সেম জিনিসই আছে এসআইতে আবার ট্রান্সলেশনটা আবার লাইন বাই লাইন ট্রান্সলেশন দেয়, ওরা আবার প্যাসেজ ট্রান্সলেশন দেয় না। হ্যাঁ, তবে এখান থেকে হয়ে যাবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ মানে আর আরেকটা ব্যাপার আমি বলি এখানে, যে তুমি এই যে ধরো শিখতে শুরু করলে, শিখে আবার শেষ ছেড়ে দিলে আবার হবে না, তোমাকে প্র্যাকটিসটা করতে হবে। অনেকে কি করো যে শিখে নিলে তো ভাবলে যে ও হয়ে যাবে, পরে যখন মেন্স আসবে তখন লিখবো না, লেখালেখি এখন থেকে করতে হবে, বুঝতে পারলে? আর সম্রাট কিছু বলছো? হ্যাঁ স্যার, বলছি হচ্ছে এই যে ডেসক্রিপটিভ প্রিপারেশনের একটু মানে ক্রোনোলজিটা একটু বলবেন, মানে কি করবো, মানে আমার কাছে যেমন ধরুন পিকেতে সরকার আছে, এবার ওখান থেকে কি শুরু করে দেবো প্র্যাকটিস করা যায়, মানে পেসিটা। আবার ধরুন পিপিআর এর কোশ্চেন আনসার বই আছে একটা, সেখান থেকেই করবো নাকি নিউজ পেপার পড়ে সেখান থেকে? আমি তো এই জায়গাটা কনফিউজ হয়ে যায়, কারণ কি জিরো হয়ে যায়, লাস্টে কিছুই প্র্যাকটিস করিনি। আচ্ছা আচ্ছা বেশ। দেখো কেউ যদি, আমি বলি আর কি, পিকেতে সরকার বইটা তো খুব ভালো বই, সত্যি খুব অসম্ভব ভালো বই। পিকেতে সরকার বইটা দেখো তোমরা পড়োই না, ওখানে যে কটা পেজ আছে, তো বিশেষ করে আমি যদি প্রথম দিকে হয়তো খুব বেশি হলে 50টা মতো পেজ আছে, যে পেজটাতে গ্রামাটিক্যাল রুলস আছে,
বাংলাতে পাতি বাংলায় বোঝানো আছে এবং পরীক্ষাতে যেগুলো আছে সেগুলোই দেওয়া আছে। তোমরা চাইছো নোটস, যে স্যার এমন একটা নোটস দেবে যেটা পরীক্ষায় হুবহু চলে আসবে। তোমরা পিকে দে সরকারের বইতে যে রুলসগুলো আছে সেগুলো একদমই পড়ো না, বোঝার চেষ্টা করো না। সেটা একদিন পড়ে দেখো, 4-5বার করে রিভিশন দিয়ে দেখো, তুমি ইংরেজি মানে তোমাকে ইংরেজিতে কেউ আটকাতে পারবে না। আরেকটা ব্যাপার আমি বলে রাখি এখানে, যে তুমি যখন প্র্যাকটিসের কথা বললে তখন আমি বলি তোমাকে, ওই যে বই দেখে প্র্যাকটিস করে, বই ধরে ধরে প্র্যাকটিস করবে, ওখানে দেখো অনেকটা ক্ষেত্রে অ্যানসার দেওয়া নেই। ঠিক আছে? তো প্রথমে তো তোমাকে জানতে হবে, তারপরে তো লিখবে, প্র্যাকটিস করবে, তাই না? তো এখন কয়েকটা দিন তুমি জেনে নাও, তারপরে দেখো আমাদের প্রচুর কন্টেন্ট দেওয়া হবে, তুমি শেষ করতে পারবে না আমাদের মতো করে ইম্পর্টেন্ট যে সমস্তগুলো। কারণ পিকে দে সরকারে তুমি বলো তো যে প্রেসি ধরো 200টা দেওয়া আছে, তুমি 200টা করতে পারবে না। তোমাকে প্রেসি 25 থেকে 30টা মতো প্র্যাকটিস করলে সেগুলোই বারবার করে জানলে হয়ে যাবে। তোমাকে প্রেসির যে একটা বলে না যে মূল যে জায়গাটা সেখানে হাত দিতে হবে, তাহলে দেখবে বাকিগুলো হয়ে গেছে। তুমি 5টা প্রেসি করবে, প্র্যাকটিস এমনভাবে প্র্যাকটিস করবে যাতে করে বাকিগুলো তুমি ইজিলি কভার করতে পারো। তুমি 5টা রিপোর্ট করবে, বাকি সব রিপোর্ট পারবে। এটাই তো আমাদের উদ্দেশ্য, তাই না? কি বলো? আচ্ছা, বুঝলাম। হ্যাঁ, আর নিয়মিত পত্রিকাটা পড়ো। কেন বলছি বলো তো? তোমরা অফিসার হতে চাইছো, বুঝতে পারলে? তুমি অফিসার হতে চাইছো, তুমি যদি ওই মানে গদ্ধারা বই, বাজারে চলতি যে বই, দেখো বাজারে চলতি সেই ধরো 4,000 জন মেন দিচ্ছে, ধরলাম ডাব্লিউবিসিএস মেন দেবে 4,000 জন, 4,000 জনের মধ্যে এটা তো ঠিক, এটা তো তুমি মানে বিশ্বাস করবে যে স্যার 4,000 জনের মধ্যে 3,000 জন স্টুডেন্ট এমন আছে যারা ওই বইটা পড়ে, বাজারে যে বইটা চলছে ডেসক্রিপটিভের, তাই না? সবার কাছে দেখবে টেবিলে ওই বইটা আছে, তারা সবার কাছে কমন প্যাটার্ন ওটা। বাকি যারা আছে তারা কি করে, হয় নিজে থেকে পড়ে, না হলে পড়ে না, আর কি করে বিভিন্ন টিচারের যে নোট সেগুলো থেকে ওরা পড়ে। আর এই যে যারা পড়ে বিভিন্ন জায়গা থেকে নিজের মতো করে তৈরি করে, এদের লেখার ধরনটা ওই বাকি 3,000 জনের থেকে তো আলাদা হবে। এবার ওই 3,000 থেকে সিলেক্ট হবে 30 জন, আর এই যে ধর 1,000 আছে, এই 1,000 থেকে সিলেক্ট হবে টোটাল এবিসিডি গ্রুপ মিলিয়ে ধরো 300 জন। বোঝা গেল? কারণ আলাদা হবে না লেখা, তুমি স্বাভাবিকভাবে, আমি তো তোমাকে একটা ধরন শেখাবো লেখার, তুমি কিভাবে সূচনা করবে, তুমি কিভাবে উপসংহার লিখবে, তুমি কোন কোন ডেটাগুলো পুট করবে, কেমনভাবে পুট করবে, কেন তোমার লেখাটা বাকিদের তুলনায় আলাদা হবে, আমি সব দেখিয়ে দেবো। একজন তুমি মানে যখন তোমাকে লেখা শেখাবো, যখন কম্পোজিশন শেখাবো, তখন আমি তোমাকে দেখিয়ে দেবো যে তুমি আগে কোনো একটা লেখা কিভাবে লিখতে বা কিভাবে শুরু করতে, আর এখন আমার কাছে পড়ার পরে তুমি কিভাবে শুরু করবে, একদম হাতে কলমে তোমাকে দেখিয়ে দেবো। বুঝতে পারলে? একদম ভয়ের কোনো কারণ নেই। আর কার কোনো প্রশ্ন আছে? তাহলে আমি শুরু করব, যদি না থাকে তাহলে। বলো, কারো আছে? আশা করছি নেই। চলো তাহলে শুরু করি নাকি? দেখো তো দেখতে পাচ্ছ কিনা সবাই? হ্যাঁ স্যার।
এখানে ওকে, সো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সম্পূর্ণ স্ক্রিনটা শেয়ার করেছি নাউনের মাস্টার ক্লাস, তাই না? দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এখানে তোমরা আজকে জানবে যে নাউনটা অ্যাকচুয়ালি কী। দেখো নাউন হলো এমন একটা শব্দ যা কোনো ব্যক্তি, কি বললাম, ব্যক্তি, বস্তু, স্থান এবং কোনো আইডিয়া এবং কোনো ব্যক্তির গুণের নাম বোঝাতে ব্যবহৃত হয়। এবার কি কি আছে নাউন, তোমরা তোমরা জানোই, তাই না? এই সমস্ত জিনিসগুলো জাস্ট আমি রিমাইন্ড করে দিচ্ছি তোমাদের। যেমন কি কি আছে নাউনের প্রকারভেদ। কমন নাউন আছে, এটি এমন নাম যা একই ধরনের প্রতিটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয়, মানে সাধারণভাবে ব্যবহৃত হয়। যেমন ধরো বয়, গার্ল, টিচার এটসেট্রা। তোমরা জানো এটা হচ্ছে কমন নাউন, ছেলে মেয়ে উভয়ের মানে পুরো একটা কমনলি এটা ইউজ করা হয়। এরপরে দেখো প্রপার নাউন আছে। প্রপার নাউন হচ্ছে যে একদম এক্স্যাক্ট কোনো নাম, যেমন কলকাতা, দিল্লি, তারপরে ইন্ডিয়া, জুপিটার ইত্যাদি কোনো স্থানের নাম বা ব্যক্তি, বস্তু, স্থানের নাম এক্স্যাক্ট, মানে ওর বিকল্প নেই আর কি, প্রপার একদম। তারপরে দেখো কালেকটিভ নাউন। কালেকটিভ মানে কি বলতো, সমষ্টিগতভাবে, সমষ্টিগত কোনো যদি থাকে তাহলে, যেন ফ্লিট, সৈন্যদলের যে বলে না যে সিক্সথ ফ্লিট, এই যে কিছুদিন তোমরা ইরান ইসরায়েলি যুদ্ধ চলছে, তো সেখানে তোমরা একটা শব্দ, এই ফ্লিট শব্দটা পেয়েছিলে, যে কি করছে, যে সিক্স ফ্লিটকে পাঠাচ্ছে আমেরিকা, কোথায়, ইরানের যুদ্ধ লড়ার জন্য। তারপরে ধরো অডিয়েন্স। অডিয়েন্স কালেকটিভ নাউন না, সবাই মানে শ্রোতাগণ, অডিয়েন্স। তারপরে দেখো ক্লাস। ক্লাস বোঝায় না, এই যে শ্রেণী, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। তারপরে দেখো কমিটি, অনেকজনকে একসাথে ইত্যাদি। ধরো এগুলো তোমরা দেখে নেবে কেমন। তারপরে দেখো অ্যাবস্ট্র্যাক্ট নাউন আছে। অ্যাবস্ট্র্যাক্ট নাউন মনে হচ্ছে কোনো কোয়ালিটি, ধারণা, কনসেপ্ট। মানে ধরো অ্যাবস্ট্র্যাক্ট নাউন মনে হচ্ছে যেগুলো দেখা যায় না কিন্তু আবার আছে, অ্যাবস্ট্র্যাক্ট ব্যাপারটা তোমরা সবাই জানো, ঠিক আছে? তো সেগুলো হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন, যেমন হচ্ছে বিউটি, ইউথ, অনেস্টি এটসেট্রাস। তারপরে দেখো ম্যাটেরিয়াল নাউন। এটা হচ্ছে কোনো উপাদান বা পদার্থের নাম যা দিয়ে কোনো জিনিস তৈরি হয়, যেমন ধরো গোল্ড, ম্যাটেরিয়াল নাউন, কোল, ম্যাটেরিয়াল নাউন, টি, ম্যাটেরিয়াল নাউন। এগুলো হচ্ছে ভাগ, তোমরা আগেই জানতে। এরপরে দেখো এখানে একটা জিনিস, যে নাম্বার অফ নাউন্স, বচন কি হয়, সিঙ্গুলার না, সিঙ্গুলার হয়, মানে নাউনটা কখনো সিঙ্গুলারও হয়, আবার কখনো প্লুরাল হয়, মানে এক বচনে হয়, আবার বহু বচনে হয়। আবার জেন্ডার অনুযায়ী আবার নাউন চেঞ্জ হয়, যেমন ধরো পুংলিঙ্গ, ম্যাসকুলাইন, ফেমিনাইন, স্ত্রীলিঙ্গ, বা নিউটার বা ক্লিবলিঙ্গ। ক্লিয়ার? কেস অনুযায়ীও আবার হয়। কেস মানে তোমরা জানো কারক, বাংলাতে তোমরা করেছিলে কারক, তাই না? তো এখানে দেখো সাবজেক্টিভ কেস, আবার অবজেক্টিভ হয়, পজেসিভ হয়, ভোকেটিভ হয়। তা সাবজেক্টিভের ক্ষেত্রে ধরো কেমন, যখন সাবজেক্ট হিসেবে, এই যে দেখো মোহন সাবজেক্ট, অবজেক্ট হিসেবে যখন নাউন কাজ করে তখন কি, অবজেক্টিভ কেস, বুক। তারপর এখানে দেখো পজেসিভ, মানে কি বলবো আর কি, একটা তোমার ওপর একটা পজেশন থাকে, যেমন মোহনস ওয়াইফ, মোহনস, এটা হচ্ছে পজেসিভ কেস। ভোকাটিভ কেস মানে একটা উচ্চারণ করে মানে হেল্প মি মোহন, এই যে তোমার বলা, ডাকা,
ঠিক আছে, এটাও একটা নাউন। এবারে দেখো অ্যাপোজিশন শব্দটা অনেক সময় তোমরা দেখেছো। অ্যাপোজিশন মানে ধরো নাউন আছে, তো নাউন সম্পর্কে অতিরিক্ত ধরো কোনো কথা বলবো আমরা, এটা কিন্তু ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রে খুবই কাজে দেয়। আমি এই জন্য তোমাদের এটা বলছি, মন দিয়ে শোনো। যখন নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য বলবে কমা দিয়ে, তখন সেটা হচ্ছে অ্যাপোজিশন। যেমন এখানে দেখো মোহন কমা দিয়ে কি লিখলো, দ্য ক্যাপ্টেন অফ আওয়ার টিম। এই যে ক্যাপ্টেন অফ আওয়ার টিম, তাহলে মোহনকে ক্যাপ্টেন আমাদের টিমের, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে, দেখো এক্সট্রা বর্ণনা করা হচ্ছে, মোহন সম্পর্কে বলা হচ্ছে মোহনকে আমাদের টিমের ক্যাপ্টেন। এটাই হচ্ছে অ্যাপোজিশন। এটা কি হবে, নাউনের ঠিক পরে। ক্লিয়ার? মানে এই যে দেখো এখানে কি বলেছে, এটি এক ধরনের ডেসক্রিপটিভ এক্সপ্রেশন বা কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকে না, যা কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকে না। নর্মালি কি হয়, ধরো তুমি কনজাংশন দিয়ে হয়তো কোনো ডেসক্রাইব করতে চাইছো, তখন সেটা আলাদা। কিন্তু যখন তুমি কমা দিয়ে নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেবে, তখন সেটা হচ্ছে অ্যাপোজিশন। তোমরা জানোই আর কি, এটা গ্রামাটিক্যাল রুলস আর কি, অ্যাপোজিশন। এবারে আমরা দেখব 13টা রুলস আছে। সেই 13টা রুলসে তোমাদের এখানে প্রিলিমসও হয়ে যাবে আর ডেসক্রিপটিভ তো হবেই। ক্লিয়ার? রুল নাম্বার 1 কি বলেছি, আনকাউন্টেবল নাউনের ব্যবহার। কি বললাম, আনকাউন্টেবল নাউনের ব্যবহার। দেখো কিছু আনকাউন্টেবল নাউন আছে যা সর্বদা সিঙ্গুলার ফর্মে ব্যবহৃত হয়। আনকাউন্টেবল মানে যেগুলো গোনা যায় না। যেমন ধরো এদের আগে ইনডেফিনিট আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউনের কিছু সিঙ্গুলার ফর্ম আছে যাদের ক্ষেত্রে কি স্যার, কোনো ইনডেফিনিট আর্টিকেল যেমন এ অথবা অ্যান বসবে না। এদের সাথে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয় না স্বাভাবিকভাবে, যেহেতু এদের কাউন্ট করা যায় না। এদের বহু বচন বোঝাতে মেনি এর পরিবর্তে মাছ এবং সাম ব্যবহৃত হয়। ক্লিয়ার? এরপরে দেখো এই যে আমি আনকাউন্টেবল নাউনের কথা বললাম, এরা কি কি আছে? এরা আছে স্যার অ্যাডভাইস আছে, ইনফরমেশন আছে, হেয়ার আছে, লাগেজ আছে, বিজনেস আছে, ওয়ার্ক আছে, ওয়ার্ড আছে। তার মানে তুমি এ বিজনেস বা অ্যান বিজনেস লাগাতে পারবে না, আ ওয়ার্ক বা আ ওয়ার্ড পারবে না। এবার প্রমিস বা মেসেজ, এটা হচ্ছে ওয়ার্ডটা হচ্ছে প্রমিস, মেসেজ বা ডিসকাশন অর্থে, ওই ওয়ার্ডটা নয় কিন্তু। তারপরে দেখো মিসচিফ, ব্রেড, সিনারি, এতগুলো শব্দ রয়েছে। এগুলো কোনগুলো শব্দ স্যার? এগুলো আমাদের পরীক্ষাতে দেয়। এগুলো হচ্ছে কমন, যেগুলো আনকাউন্টেবল নাউন। কি বলেছি, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু দেখো সিঙ্গুলার ফর্ম, মানে দেখতে মনে হবে সিঙ্গুলার। লাগেজ দেখে মনে হচ্ছে সিঙ্গুলার, কিন্তু স্যার প্লুরাল। বুঝতে পারলে? দেখো ধরতে পারলে কি না? স্নেহশীষ বুঝতে পারছো? দেখো তো হ্যাঁ স্যার। কার কার এই নোটটা লাগবে? স্যার লাগবে লাগবে স্যার। দেখো এগুলো তো পরীক্ষায় আছে তাই না? দেখো এখানে উদাহরণ, দেখো উদাহরণ কি আছে, হি গেভ মি অ্যান ইনফরমেশন। কে কে করতে আগে, হি গেভ মি অ্যান ইনফরমেশন, এটা কিন্তু ভুল। ঠিকটা কি স্যার, হি গেভ মি ইনফরমেশন। অনেকে আবার ইনফরমেশনস লেখো। এখানে স্যার। দেখো, হ্যাঁ বলো। বলছি হচ্ছে কোনো বড় কোনো ইনফরমেশন দেওয়ার আগে কি বি বসবে না? দ্য ইনফরমেশন, হ্যাঁ, যদি কোনো একদম পুরো এক্স্যাক্ট থাকে, এপস্টেন ফাইল আমাদের মোদিজি নেচে নিয়েছে, ওখানে লেখা আছে, তাহলে দ্য ইনফরমেশন অ্যাবাউট এপস্টেন ফাইল, দ্য ইনফরমেশন ইন এপস্টেন ফাইল অ্যাবাউট আওয়ার প্রাইম মিনিস্টার ইজ ফলস। কি বলছো, বুঝতে পারছো তো ব্যাপারটা সম্রাট? মানে দাটা কি করব যখন আমি এক্স্যাক্টলি বলবো, মানে ইনফরমেশন ইজ ফলস, মানে কোন ইনফরমেশন কথা বলছো না, কিন্তু তুমি আগে বলেছো দ্য এপস্টেন ফাইল কন্টেন্ট মেনি ইনফরমেশন। ঠিক আছে,
তারপরে বলছো দ্য ইনফরমেশন অ্যাবাউট আওয়ার প্রাইম মিনিস্টার ইজ ফলস, মানে প্রথমে বলে দিয়েছো কোনো একটা ইনফরমেশনের কথা, মানে এপস্টেইন ফাইলের কথা বলেছো, তারপরে যখন বাক্যটা লিখছো তখন তুমি কোট করছো যে দ্য ইনফরমেশন, মানে আগে যেটা বলেছো সেটা। দেখো ধরতে পারলে? হ্যাঁ স্যার। ভেরি গুড। এরপরে দেখো ইউ শুড বি ট্রু টু ইউর ওয়ার্ডস। এই যে দেখো তুমি কি করলে স্যার, ওয়ার্ডস লিখে দিলে, এটা ভুল। ওয়ার্ডস মানে হচ্ছে সেই শব্দ, মানে শব্দ নয়, তোমার হ্যাঁ সেই শব্দগুলো, বুঝতে পারলে? লেটার দিয়ে যেটা তৈরি হয়। আর ওয়ার্ড মানে হচ্ছে প্রমিস। পরীক্ষাতে দেয় তো না, কি কনফিউশন তৈরি হয় না? কে কে পেয়েছো এরকম পরীক্ষায়? দেখো এখানে যা উদাহরণ আছে, যে সমস্ত শব্দ আছে প্রত্যেকটা শব্দ কিন্তু ইম্পর্টেন্ট। এই নোটটার, এই নোটটা যদি পড়ো নাউন থেকে একটাও প্রশ্ন ছুটবে না, সিঙ্গেল কোয়েশ্চেন তোমার ছুটবে না। আমি এটা 99.9% গ্যারেন্টি দিয়ে বলবো। দেখো মেলাও, যারা যারা পরীক্ষা দিয়েছো তারা বুঝতে পারবে। তার ভুল কি স্যার? হি ওয়াজ পানিশড ফর কমিটিং মেনি মিসচিপস। এই যে মেনি মিসচিপস, প্রথমে কি স্যার? মিসচিপস হয় না। এই যে শব্দগুলো দেখছো এখানে, এই শব্দগুলো স্যার এরা দেখতে তো সিঙ্গুলার, কিন্তু এরা একদম প্লুরাল স্যার, বুঝতে পারলে? তাহলে এই যে দেখো কমিটিং, এখানে কি হবে? কমিটিং মাচ মিসচিফ। ক্লিয়ার? এবারে দেখো এদের সিঙ্গুলার বোঝানোর উপায় কি? আপিস, আওয়ার্ড অফ অ্যাডভাইস, মানে যে সমস্ত শব্দগুলো আছে, যে অ্যাডভাইস, এই বলবে যে স্যার ঠিক আছে আপনি তো বলে দিলেন যে এগুলো হচ্ছে দেখতে সিঙ্গুলার, কিন্তু এরা হচ্ছে ছুপারস্তম, এরা হচ্ছে এই কটা শব্দ হচ্ছে প্লুরাল। কিন্তু স্যার আমি যখন প্রকাশ করব যে সিঙ্গুলার হিসেবে চাইছি ব্যাপারটাকে প্রকাশ করতে, তখন কি করব? তখন তুমি কি লিখবে? আ পিস বা আ ওয়ার্ড অফ অ্যাডভাইস। যখন একটা অ্যাডভাইস দেওয়া, অ্যাডভাইস যখন লিখবে তখন অনেক কটা অ্যাডভাইস, কিন্তু একটা অ্যাডভাইসের কথা, তখন আ পিস বা আ ওয়ার্ড অফ অ্যাডভাইস। তারপরে অ্যাবিউজ, আ ওয়ার্ড অফ অ্যাবিউজ, অ্যান অ্যাক্ট অফ মিসচিফ। ক্লিয়ার? আ পিস অফ ওয়ার্ক, শুনেছো? কে কে শুনেছো বলো? আ পিস অফ ওয়ার্ক। ওয়ার্ক যদি বলো তাহলে অনেক কটা ওয়ার্ক, আনকাউন্টেবল। কে কে শুনেছো? দেখো আ পিস অফ ওয়ার্ক, এটা শুনেছো? সবাই না শুনেছো? স্যার। তাহলে এই শব্দগুলোই পরীক্ষাতে দেয়, ঠিক আছে? আ পিস বা লোফ অফ ব্রেড। তারপরে অ্যান আর্টিকেল অফ লাগেজ, যখন লাগেজের কথা স্যার, বলবে। হ্যাঁ বলো। আরেকটা কথা, যে যদি বাংলায় বলা হয় যে আমার কিছু কাজ আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? বলো কি হবে? সাম ওয়ার্ক কি হবে? আই হ্যাভ ওয়ার্ক, আমার কিছু কাজ আছে। বুঝতে পারলে? তুমি যখন বলবে আই হ্যাভ মানে ওয়ার্ক, সামটা তখন মানে আমার কিছু কাজ আছে। এবার তুমি বলবে যখন আমার, এই শোন আমার একটা কাজ আছে, তুমি বলে আমার কাজ আছে, আমার কিছু কাজ আছে বা আমার কাজ আছে, তখন বলবে আই হ্যাভ ওয়ার্ক, আই হ্যাভ টু গো নাও, ঠিক আছে? এবারে যখন তুমি বলবে যে এই শোন আমার একটা কাজ আছে, মানে নির্দিষ্ট কোনো কাজ আছে, একটা কাজ, আমার যাবো না। একটা কাজ আছে, তখন তুমি বলবে আই হ্যাভ আ অফিস পিস যাবো। অফ ওয়ার্ক। এবার তুমি বলো স্যার এটা কি মানে বলতে গেলে কি মানে যখন আমরা কথা বলবো তখন কি খুবই গুরুত্বপূর্ণ? না, অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তুমি পরীক্ষাতে যখন লিখবে, তো তুমি যখন লিখবে আ পিস অফ ওয়ার্ক, মানে পরীক্ষককে বোঝাতে চাইছো যে আমার একটা কাজ আছে, মানে তোমার তো মনের ভাব, তুমি তো যখন বলছো তখন ঠিক আছে, কিন্তু যখন তুমি লিখবে, মানে তুমি তো পরীক্ষা হলে পরীক্ষককে তোমার লেখার মাধ্যমে বলবে, তার মানে লেখাটা নিশ্চয়ই একদম নিখুঁত হতে হবে, তাহলে তো তুমি লিখতে পারবে। বুঝতে পারলে তো? একদম। দেখো এবারে দেখো এদের যদি প্লুরাল বোঝানো হয়, মানে এবার তুমি কি বলবে যে এদের আবার প্লুরাল বোঝাবে, তখন কি হবে? ঠিক আছে, তখন মাচ বা সাম অ্যাডভাইস,
একদম এক্স্যাক্টলি বোঝাতে চাইছো আ লট অফ অ্যাডভাইস বা মেনি ওয়ার্ডস অফ অ্যাডভাইস বা মেনি পিসেস অফ অ্যাডভাইস। তারপরে ধরো 2 পিসেস, ঠিক আছে, ওয়ার্ডস অফ অ্যাবিউজ। এটা হচ্ছে ওইগুলোকেই তুমি এবারে মানে ওই সমস্ত যে শব্দ আছে সেই শব্দগুলোকে এইভাবে তুমি বোঝাতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার হলো এত দূর? এখানে দেখো তোমাদের প্রিলিমসে এগুলো থেকে কোশ্চেন দেয়, সিজিএল থেকেও দেয়, সিজিএলেও মানে ইংরেজির এগুলো বেসিক জায়গা নাউনের। এবারে দেখো রুল নম্বর 2 কী স্যার? এখানে হচ্ছে কালেকটিভ নাউন, যেটা আমরা আগে দেখলাম। কিছু কালেকটিভ নাউন আছে যারা সর্বদা প্লুরাল ভার্বের সাথে ব্যবহৃত হয়। কি বললাম? কিছু কালেকটিভ নাউন আছে যারা সর্বদাই প্লুরাল যে ভার্ব আছে এর সাথে ব্যবহৃত হয়। যেমন দেখো ক্যাটল, জেন্ট্রি, পিজেন্ট্রি, পোলট্রি, ক্লার্জি, পিপল, মেজরিটি, ফক। পরীক্ষায় দেয় না এগুলোই দেয়। উদাহরণ কি স্যার? এখানে ক্যাটেলটা কি দেখে মনে হচ্ছে না যেটা সিঙ্গুলার? কিন্তু না স্যার, এই ক্যাটেলটা তুমি কি করবে সব সময় প্লুরাল যে ভার্ব তার সাথে ব্যবহার করতে পারবে। দ্য ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। ক্লিয়ার? তারপরে দেখো এখানে মেজরিটি ইজ ফেভার অফ দিস অ্যাপ্রুভাল। কি বললে? মেজরিটি ইজ অ্যান ফেভার অফ দিস অ্যাপ্রুভাল। এটা সম্ভবত একটু মিস্টেক হয়েছে, বুঝলে এই জায়গাটা। ঠিক আছে, এটা আমি পরে বলে দেবো তোমাদের। এরপরে দেখো এখানে কিছু নাউন আছে যখন একটি নির্দিষ্ট দল বা গোষ্ঠী হিসেবে ব্যবহৃত হয় তখন সিঙ্গুলার ভার্ব নেই। যেমন ধরো কমিটি, জুরি, হাউস। মানে কিছু মানে এরা দলই, কিন্তু কখনো কি হচ্ছে সিঙ্গুলার, কোনগুলোর পাশে সিঙ্গুলার হচ্ছে আর কোনগুলোর সাথে প্লুরাল হচ্ছে সেটা দেওয়া হয়েছে। মিনিস্ট্রি, ফ্যামিলি, মব, ক্রাউড, অডিয়েন্স, পুলিশ, টিম ইত্যাদি। ঠিক আছে, এদের সাথে সিঙ্গুলার ভার্ব নেবে। তারপরে দেখো কিন্তু উপরের নাউনগুলো যখন দলের সদস্যদের আলাদাভাবে বোঝায়, তাদের মধ্যে মতভেদ ডিভাইডেড বোঝায়, তখন প্লুরাল ভার্ব হয়। এটা একদম খুবই কমন কোশ্চেন। এই যে সি, এটা হচ্ছে খুবই কমন কোশ্চেন। কি স্যার? দ্য কমিটি, সিঙ্গুলার ক্ষেত্রে কি? দ্য কমিটি ইজ আন অ্যানোনিমাস এখানে দেখো দ্য কমিটি ইজ আনঅ্যানাইমাস অন দিস ইস্যু। মানে কমিটি কি বলতো ওই বিষয়ে সহমত নয় বা একমত নয়। যখন পুরো কমিটির কথা বলছি, এবার ধরো দুটো ভাগে ভাগ হয়ে গেল, মানে কি দুটো দল হয়ে গেল। এতক্ষণ কি ছিল? পুরো কমিটির মধ্যে ধরো 10 জন ছিল, 10 জনই বিষয়টাতে সহমত নয়, মানে পুরো কমিটিটাকে একসাথে মানে ধরছে, তখন সেটা ইজ হয়ে গেল। কমিটিটাকে সিঙ্গেল হিসেবে ইউজ করছে। এবারে কমিটিটা ডিভাইড হয়ে গেল তাদের মতামতে, 7-4, 3-2, 3 মানে 7-3, তারপরে হচ্ছে 4-6 ইত্যাদি। তখন কি হয়ে গেল? তখন প্লুরাল হয়ে গেল। দ্য কমিটি আর ডিভাইডেড অ্যান্ড দেয়ার ইজ বিটারনেস অ্যামং দ্য মেম্বার্স। বুঝতে পারলে এটা? তাহলে কোথায় তুমি সেম জিনিসের জন্য ইজ ব্যবহার করবে আর কোথায় আর ব্যবহার করবে? যখন ডিভাইডেড পাবে তখন আর। ক্লিয়ার এত দূর পর্যন্ত? এরপরে দেখো রুল 3, সিঙ্গুলার আর প্লুরাল একই রূপ। কিছু থাকে না যে সিঙ্গুলার আর প্লুরাল একই। যেমন ধরো অফস্প্রিং, ডিয়ার, ফিশ, শিপ, এই শব্দগুলো সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে একই ফর্মে থাকে, এদের সাথে এস যোগ হয় না। মানে ডিয়ার্স হবে না, ফিশ হবে না, বা শিপস ইত্যাদি নয়। যেমন শিপস আর ইকোনমিক্যালি ইউজফুল। তুমি কি করলে? এখানে শিপস করে দিলে, শিপস হবে না, কি হবে? শিপ। তারপরে আসিপ ইজ গ্রেজিং হবে। তুমি যখন
শিপ লিখছো, তার মানে সেটা সিঙ্গুলার হচ্ছে, সরি প্লুরাল হচ্ছে, এবং তুমি যখন লিখবে আ শিপ তখন সেটা সিঙ্গুলার হয়ে গেল। মানে শিপ সেটা সিঙ্গুলার যদি কোনো আর্টিকেল ইউজ না করো, সরি প্লুরাল হয়ে যাচ্ছে যদি আর্টিকেল ইউজ না করো, আর সিঙ্গুলার হবে যদি তুমি সেখানে আর্টিকেল ইউজ করে জানাও। এবারে এখানে কি হয় বলো তো, এই যে আমি বললাম না যে ফিশ, ফিশ শব্দটা তুমি আফিস আর ফিশ দুটোই ব্যবহার করতে পারবে, সেটা মাছের ক্ষেত্রে বোঝাচ্ছে। কিন্তু যদি ফিশেস শব্দটা ব্যবহার করো তখন বিভিন্ন প্রজাতির মাছকে বোঝায়। তাহলে প্রশ্ন যখন পড়বে তখন একটুখানি দেখে নেবে যে সেটা বিভিন্ন প্রজাতির মাছ বলেছে কিনা। ক্লিয়ার? এটা হচ্ছে একটা এক্সেপশন, এটা নোট করে রাখবে। ক্লিয়ার? এবারে দেখো রুল 4। রুল 4 কি স্যার? রুল 4টা হচ্ছে যে শেষে এস বা ইএস থাকলেও এরা সিঙ্গুলার। কি বললাম? শেষে এস বা ইএস থাকলেও এরা সিঙ্গুলার। কিছু নাউন আছে প্লুরাল মনে হলেও কি হয়, এরা শেষে এস বা ইএস থাকায় মনে হয় কেন, শেষে এস বা ইএস থাকে বলে। এরা আসলে সিঙ্গুলার এবং এদের সিঙ্গুলার ভার্ব বসে এদের পাশে। একটু আগে যেমন দেখলে কিছু কিছু দেখতে তো সিঙ্গুলার কিন্তু এরা প্লুরাল, এখানে আবার দেখতে প্লুরাল কিন্তু আবার সিঙ্গুলার। কেমন? তোমরা দেখে থাকবে, দেখো উদাহরণগুলো কি মজার। যেমন শিক্ষা বিষয়ক, ম্যাথমেটিক্স এস আছে না, ফিজিক্স, মেকানিক্স, পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, এগুলো শেষে দেখো এস আছে, দেখে মনে হবে বাহ এরা তো প্লুরাল, বাট নট। এখানে দেখো স্ট্যাটিস্টিক্স যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করবে, এখানে নোট করে রাখবে এটা, সেটা কি হবে স্যার? সিঙ্গুলার ভার্ব। যদি স্ট্যাটিস্টিক্সটা ডেটা বা তথ্যের কথা বলে তখন সেটা প্লুরাল ভার্ব নেই। যেমন মাই স্ট্যাটিস্টিক্স আর ভেরি উইক, মানে তোমার যে তথ্যটা আছে সেটা কি ভেরি উইক, মানে সঠিক তথ্য তুমি ইউজ করতে পারো নি। ক্লিয়ার? এবারে দেখো রোগের নাম কিছু আছে যাদের ক্ষেত্রে এস থাকে কিন্তু তারা সিঙ্গুলার, যেমন মাম্পস, মিজলস, রিকেটস। বুঝতে পারলে? তারপরে দেখো কিছু খেলাধুলার নাম আছে যাদের শেষে এস আছে কিন্তু তারা সিঙ্গুলার ভার্ব নেবে তাদের পরে। বিলিয়ার্ডস, অ্যাকোয়াটিক্স, জিমন্যাস্টিক্স, অ্যাথলেটিক্স, এরা এস আছে শেষে, দেখে মনে হয় প্লুরাল বাট তারা সিঙ্গুলার ভার্ব নেবে। এরপরে দেখো বইয়ের নাম আছে কিছু টাইটেল, যেমন ধরো গালিভার্স ট্রাভেলস, অ্যারাবিয়ান নাইটস, তারপরে টেলস ফ্রম শেক্সপিয়ার, টেলস, দেখে মনে হচ্ছে প্লুরাল বাট যেহেতু বইয়ের নাম একটাই তাই এরা কি হবে? সিঙ্গুলার ভার্ব নেবে। দেশের বর্ণনামূলক নাম যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, স্টেটস দেখে মনে হচ্ছে না এস, ইউনাইটেড আরব এমিরেটস, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড দেখে মনে হচ্ছে যে একসাথে আছে, মানে দেখে মনে হচ্ছে প্লুরাল বাট এরা হচ্ছে সিঙ্গুলার ভার্ব নেবে। ক্লিয়ার? এছাড়া আরও ধরো আছে যেমন ইনিংস, তারপর সিরিজ, নিউজ, সামান্স ইত্যাদি, দেখে মনে হচ্ছে সিঙ্গুলার প্লুরাল বাট এরা হচ্ছে সিঙ্গুলার ভার্ব নেবে। কেমন? দেখো বোঝাতে পারলাম কি না? বাকি উদাহরণ আছে তোমরা দেখে নেবে। বোঝা গেল? বলো। হ্যাঁ স্যার। প্রিলিমসে হবে বলে মনে হচ্ছে? দেখো এগুলোই কোশ্চেন দেয় কিন্তু ইংরেজিতে। এবারে দেখো, এবারে এখানে রুল 5 সিঙ্গুলার আর প্লুরাল ফর্মের অর্থের পরিবর্তন। তুমি যদি উড মানে লেখো, শুধু উড লেখো তাহলে সেটা হচ্ছে কাঠ। যদি উডস লেখো তাহলে তার মানে বোঝায় জঙ্গল বা ফরেস্ট। যদি ওয়াটার লেখো, ওয়াটার মানে কিন্তু জল, কিন্তু ওয়াটার্স লেখো তার মানে সমুদ্রকে বোঝায়। তুমি যদি অ্যাসেট মানে লেখো তাহলে সেটা গুণ। যদি অ্যাসেটস লেখো তাহলে তোমার সম্পত্তি। দেখো এটা ভুল করো কিন্তু সবাই, অ্যাসেট না অ্যাসেটস। কে কে জানতে এটা বলো তো? অ্যাসেট মানে কিন্তু গুণ আর অ্যাসেটস মানে সম্পত্তি। স্যান্ড মানে বালি। জানতাম না স্যার। স্যার আমরা তো এটা তাহলে ভুল ইউজ করি কমার্সে। কি বললে?
আমরা তো তাহলে স্যার এটা কমার্সে ভুল ব্যবহার করি। যখন আমরা করি, আমরা তো হ্যাঁ। সেই অর্থে কোনো ভেবেচিন্তে করি না, আমরা অ্যাসেটই লিখে দিই মাঝে মাঝে, মানে ম্যাক্সিমাম টাইমে। আর ওই জন্য তো পরীক্ষাতে দেই তোমরা লিখো বলে, বুঝলে? স্যার বলা হয় কিন্তু অ্যাসেট, অ্যাসেট আমরা কিন্তু মানে গুলি করে বলে অ্যাসেটই বলি আমরা। অ্যাসেট বলি, অ্যাসেট অ্যাসেটস। একদম একদম বলি না, দেখো কোনোদিন বলি অ্যাসেট। দেখো দেখো সামনে দেখো আরো কত ভুল বেরোবে দেখো। তোমরা দেখো স্যান্ড মানে বালি, স্যান্ডস মানে হচ্ছে ভূমি, আয়রন মানে লোহা, কিন্তু আয়রনস যখন বলবে তখন সেটা সেকল হয়ে যাবে। ক্লথ মানে কাপড়, আর ক্লথস যখন বলবে তখন সেটা পোশাক। মানে ক্লথ মানে হচ্ছে যে যেটা ফেব্রিক্স তোমার কিনে আনো, সে মিটার অনুযায়ী 2 মিটার 3 মিটার। আর যখন ক্লথস বলবে তখন সেটা হচ্ছে পোশাক, মানে ড্রেস, মানে তৈরি হওয়া করা হয়ে গেছে একটা, তোমার ধরো কোট প্যান্ট জামা। তোমার কোনটা বলতে, ক্লথ না ক্লথস, কোনটা? সুদেব ক্লথ সেন্টার না ক্লথ ক্লথটাই বলা সেন্টার? হয়। একটু দেখে নেবে নামটা, যদি ক্লথ থাকে তাহলে তার মানে সেখানে ধরো ওই জামা কাপড় প্যান্ট সেলাইয়ের জন্য কাপড় পাওয়া যায়, বুঝলে? আর ক্লথস যদি ইএস থাকে যুক্ত, তার মানে এখানে মানে রেডিমেড পোশাক পাওয়া যায়। খেয়াল করেছো তোমরা কখনো? না স্যার। একটুখানি খেয়াল করবে। তারপরে দেখো অ্যাবিউজ মানে অশোভন শব্দ, আর অ্যাবিউজেস মানে হচ্ছে অপব্যবহার, যেটা মিস ইউজের অপোজিট। এরপর দেখো ওয়ার্ক, ওয়ার্ক মানে হচ্ছে কাজ, আর ওয়ার্কস মানে হচ্ছে সাহিত্যকর্ম, লিটারারি কোনো ওয়ার্ক যদি মানে ওয়ার্কস, সেটা রাইটিং। এয়ার মানে বাতাস, আর এয়ার্স মানে হচ্ছে একদম মানে বিহেভিয়ার আর কি, এয়ার্স। অ্যাডভাইস মানে পরামর্শ, অ্যাডভাইসেস মানে হচ্ছে বিল। দেখেছো এটা কখনো? ওই যে সেই সাদা কালো নীল সেই পেপারগুলো যেখানে বিল দেয় তোমাদের, সেখানে লেখা থাকে অ্যাডভাইসেস, অ্যাডভাইসেস লেখা থাকে মানে বিল। কেউ কখনো খেয়াল করেছো? করনি। কাস্টম মানে অভ্যাস, কাস্টমস মানে শুল্ক। দেখো তো কে কাস্টম লিখতে আর কাস্টমস, কাস্টমস ল। স্যার দুটোকেই এক ভাবতাম। কাস্টম মানে অভ্যাস, আর কাস্টমস মানে শুল্ক। ইফেক্ট মানে ফলাফল, ইফেক্টস মানে মালামাল, গুডস যেটা। দেখো তো কী লিখতে, ইফেক্ট অফ দিস নাকি ইফেক্টস অফ দিস লিখতে? দেখো একটা এস যুক্ত করে দিলে কিন্তু অন্য হয়ে যাবে। সবাই ইফেক্টস লিখতে, তাই না? এস মানে স্যার মানে অনেকগুলো ফলাফল তো একসাথে 5টা 6টা, তো ওই জন্য ইফেক্টস লিখে দিতাম। কি তাই তো? এটাই তো হতো তোমাদের সাথে। হ্যাঁ স্যার, ইফেক্টসটাই বেশি লেখা হতো। তাহলে এই ভুলগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে তুমি যদি ইফেক্টস লিখে দাও তাহলে ভাববে পরীক্ষক যে এ মালপত্রের কথা, গুডস যেটা মানে মালপত্রের কথা বলেছে, ঠিক আছে? তারপরে দেখো কালার মানে হচ্ছে রং, আর কালার্স মানে হচ্ছে পতাকা, এটাও জানতে না তোমরা। ফ্রুট মানে হচ্ছে খাওয়ার ফল, আর ফ্রুটস মানে হচ্ছে ফলাফল, এটাও জানতে। ফ্রুট মানে স্যার ফলাফল, কিন্তু এস এসটা যুক্ত করে আমরা স্যার অনেকগুলো ফল বানাতাম, তাই তো? কে কে বানাতে অনেকগুলো ফল? একদম স্যার। এরপরে দেখো উইট মানে কথা বলার ক্ষমতা, আর উইটস মানে তোমার ইন্টেলিজেন্স। আর্ম মানে হচ্ছে অঙ্গ, আর্মস মানে অস্ত্র, এটাও তোমরা ভুল করতে। অনেক কটা পিস্তল ধরো বাজেয়াপ্ত হয়েছে, কোথাও একটা দুষ্কৃত ঘটনা হয়েছে, তুমি পরীক্ষায় লিখতে দিয়েছে, তুমি কী করলে? আর্ম লিখলে, তাহলে কি হয়ে গেল? অঙ্গ প্রত্যঙ্গ, মানে দুষ্কৃতীদের অঙ্গ প্রত্যঙ্গ ধরা পড়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে, দুষ্কৃতীকে ছেড়ে দিয়েছে, তাদের ওই হাত পা কেটে রেখে দিয়েছে, এরকম ব্যাপার। যদি আর্ম লেখো তাহলে পরীক্ষক বুঝবে, কিন্তু তুমি যদি আর্মস লেখো তাহলে পরীক্ষক বুঝে ও আচ্ছা, তার মানে এরা ওই যে অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিল সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। পার্থক্য বুঝতে পারছো তো লেখার সময়ে? এগুলো একদম পুরো খেয়াল রাখতে হবে। তারপরে গুড মানে হচ্ছে অ্যাডভান্টেজ বা সুবিধা বা ভালো, যেটা গুড।
আর গুডস মানে হচ্ছে আর্টিকেল বা পণ্য, যেটা আমরা ধরো খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করি, বা যেসব মালপত্র সেগুলো হচ্ছে যেটা পণ্য আর কি। বোঝা গেল? দেখো এটা খেয়াল রাখতে হবে তো, নাকি কি বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এরকম আরও আছে, কিন্তু এগুলোই ধরো পরীক্ষাতে তোমরা মানে বেশি ভুল করে আসো। এই যে ধরো তোমরা একটা দেখো না, সোল্ড আউট, ফ্লিপকার্ট অ্যামাজনে যখন শপিং করতে যাও লেখা ওঠে না সোল্ড আউট। সোল্ড আউট শব্দটা ভুল, অ্যাকচুয়ালি সোল্ড। কিন্তু কী বলতো, ভুলটা বলতে বলতে বলে না যে ভুল বলতে বলতে একটা অভ্যাসে পরিণত হয়ে যায় মানুষের মধ্যে, বুঝতে পারলে? তারপরে দেখো রুল 6 কী আছে, সর্বদা প্লুরাল ফর্ম এবং তার জন্য প্লুরাল ভার্ব হয়। যেমন কিছু নাউন আছে যারা সর্বদা প্লুরাল ফর্মে থাকে এবং তাদের মানে প্লুরাল ভাব নেই। কেমন স্যার? যেমন পোশাকের ক্ষেত্রে ট্রাউজার্স, ঠিক আছে, জেন্টস, এরা সবসময় তারপরে প্লুরাল নেবে। ধরতে পারছো? তুমি বলে যে স্যার আমি তো স্যার একটা ট্রাউজার কিনেছি, এরা উচ্চারণই হবে ট্রাউজার্স। কেন বলো তো? ট্রাউজার্সে দেখবে দুটো পা থাকে না, জিন্স দুটো পা থাকে, ওই জন্য এটা প্লুরাল, মানে অ্যাকচুয়ালি বোঝার জন্য আমি তোমাদের বলছি, ঠিক আছে? তাহলে ট্রাউজার হবে না, ট্রাউজার্স। তুমি কখনো যদি বলো কোথাও কিছু যে আচ্ছা দাদা ট্রাউজার্স হবে, বুঝতে পারলে? তুমি কোথাও গিয়ে বলে জিন্স, স্যার জিন, কখনো বলেছো জিন? জিন দেখান তো একটা, লি কুপারের জিন হবে বলেছো না, জিন্স। এটা হচ্ছে জিন্স শব্দটা, ট্রাউজার নয় কিন্তু, ট্রাউজার্স দেখান, বুঝতে পারলে? তারপরে ধরো কিছু আছে যে যন্ত্রপাতি, কেমন স্যার? যেমন ধরো সিজার্স, কাঁচি, কাঁচি দেখবে না যে দুটো থাকে না, ডবল ডবল। দেখো এগুলো মনে রাখার একটা সুবিধা কি, দেখবে ডবল ডবল আছে কেউ। একটা ক্লাস 12-এর ছাত্র, ও পড়ছে এখন, ও আমার কাছে পরামর্শ চাইছে স্যার কী করব, মানে এখন থেকে শুরু করে দেবো নাকি। তো আমি ওকে বললাম যে তুমি আগে কলেজ লাইফটা এনজয় করো এবং কলেজ লাইফে যে শিক্ষাটা সেটা অর্জন করো আগে, তারপরে তুমি ভাববে পরে। কারণ এখন যদি ওটা ভাবতে যাও তাহলে কলেজে যে পড়াটা সেটা তুমি পড়তে পারবে না। আর তো বারবার মেসেজ করে যাচ্ছে স্যার কিছু বলুন কিছু বলুন, তো আমি কী বলবো ওকে। তো যাই হোক, তারপরে দেখো স্পেকটাকলস, স্কেলস, এই যে দেখো স্পেকটাকলস, এটা কিন্তু কোনো দিনও স্পেকটাকল হবে না। চশমাটা দেখেছো, এই যে ধর দুটো আছে না চশমা, জোড়া জোড়া, ওই জন্য ডবল সবসময় এস। সিজার্স, দুটো ঠ্যাং থাকে দুটোর, ডাবল। অতএব এরা যেমন প্লুরাল অলরেডি, তেমন আবার এদের সাথে প্লুরাল ভাবও বসবে। এছাড়া আরও দেখো অন্যান্য আছে, যেমন আর্মস, থ্যাঙ্কস, প্রসিডস ইত্যাদি এগুলো আছে। আর কাস্টমস, এই সমস্ত জিনিসগুলো এদের পাশে সবসময় কী হয় স্যার, প্লুরাল ভাব বসে। তোমরা এগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে? এরপরে দেখো কম্পাউন্ড নাউন। যখন একটি কম্পাউন্ড নাউন, বলে স্যার কম্পাউন্ড নাউন তো প্রথম শুনলাম, কে কে শুনলে প্রথম কম্পাউন্ড নাউন? তোমরা দেখেছো, জানো, কিন্তু জানতে না এটা কম্পাউন্ড নাউন। দেখো এই যে ধরো কম্পাউন্ড নাউন আছে না, মানে নিউমেরিক্যাল প্লাস হচ্ছে নাম্বার, একটি অ্যাডজেক্টিভ মানে হিসেবে কাজ করে, তখন সেই নাউনটিকে প্লুরাল করা যায় না। যেমন আর 10 মাইল রেস, এটা 10 মাইলস হবে না। মানে দেখো একটা নিউমেরিক্যাল থাকবে আর একটা নাউন থাকবে, এটা একদম মনে রাখবে। দেখো এখানে 10 হচ্ছে নিউমেরিক্যাল, মাইল হচ্ছে নাউন, 10 হচ্ছে নিউমেরিক্যাল, ইয়ার হচ্ছে নাউন, 5 হচ্ছে নিউমেরিক্যাল, রুপি হচ্ছে নাউন। তাহলে 5 রুপি নোট হবে, রুপিজ নয় কিন্তু। কেন?
এটা এখানে কি হয়েছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আর অ্যাডজেক্টিভ কি স্যার, নাউনের আগে যে বসে, দেখো এটা কি আছে, নোট আছে, নোট হচ্ছে নাউন, তার আগে যে বসছে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, কিন্তু ও তৈরি হয়েছে কম্পাউন্ড নাউন। কেমন স্যার, একটা নিউমেরিক্যাল আছে আর একটা নাউন আছে, সেই জন্য কম্পাউন্ড নাউন। এবার নাউনের আগে যেহেতু আছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তার জন্য এটা 5 রুপি নোট হবে, 5 রুপি নোট। ক্লিয়ার? দেখো এখানে কিন্তু ভুল হয় পরীক্ষাতে, একদম এগুলো ফাঁক ফোকর থাকে, এখান থেকে কোশ্চেন দেবে তোমাকে ধরার জন্য। আর 10 ইয়ার ওল্ড বয়, 10 ইয়ার্স ওল্ড বয় নয়, কিন্তু তুমি হয়তো ভাবলে যে স্যার 10 আছে তো স্যার আমি ইয়ার্স কেন করব না, কিন্তু না স্যার, এটা যেহেতু কম্পাউন্ড নাউন সেহেতু এখানে কি হবে, আর 10 ইয়ার ওল্ড বয়, আর 10 মাইল রেস। দেখো বুঝতে পারলে কি না? এরপরে দেখো রুলস 8, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভস এর নিয়ম। কিছু নাউন আছে যেমন 100, 1000, ডজন, স্কোর, মিলিয়ন, ল্যাক। যখন কোনো সংখ্যা মানে নির্দিষ্ট সংখ্যা 2, 3 ইত্যাদির পরে বসে তখন এরা সিঙ্গুলার ফর্মে থাকে। কার কার ভুল হয় দেখো, বলছে এই যে কিছু নিউমেরিক্যাল আছে, সংখ্যা আছে, যেমন 100, 1000, ডজন, মিলিয়ন, বিলিয়ন, ঠিক আছে, স্কোর, ল্যাক, ঠিক আছে, এরা যখন কোনো সংখ্যার পরে বসে, যেমন ধর 2, 3 ইত্যাদির পরে বসছে, তখন এরা সিঙ্গুলার ফর্মে থাকে। যেমন 200 নয় কিন্তু, 5 ডজনস, নট 5 ডজনস, 3000 নয় কিন্তু। দেখো কার কার ভুল হতো, এটা দেখো কার কার ভুল হতো, কে কে আছো যারা এই জায়গাটা চরমভাবে ভুল করতে, ব্যাংকের ফর্ম ফিল আপ করার সময় তো প্রচুর ভুল করতে, কে কে আছো? এখন সবাই মানে চুপচাপ হয়ে গেছে, ভাবছে আমি বুঝতে পারছি না, ভুল তো করতেই স্যার, কিছু না বললে কি হলো, তাহলে এই জায়গাটা ভুল করা যাবে না, এখন থেকে তুমি ডাব্লিউবিসিএস অফিসার, ঠিক আছে। 200 হবে, 1 বিলিয়ন, 2 বিলিয়ন। এবারে দেখো ব্যতিক্রমও আছে, কি আছে, তুমি কেমন লিখবে, হান্ড্রেডস অফ পার্সিয়ালি বিল্ড হাউসেস। যখন তুমি প্রথমে মানে এরা যখন মানে হান্ড্রেডস, থাউজেন্ডস অফ পিপল, ল্যাক্স অফ পিপল, বাট 2 লাখ অফ পিপল হবে, বুঝতে পারলে? ওই 1000, লাখ, 100-এর আগে যখন কোনো একটা 2, 3, 5, 15, 16 ইত্যাদি লাগিয়ে দিলে তখন এই 100 বা 1000 বা এটা এস নেবে না। ধরতে পারলে কি দেখো স্নেহশিস? হ্যাঁ স্যার। স্যার এটা কি তখন অ্যাডজেক্টিভ রূপে মানে কনভার্ট হয়ে যাচ্ছে নাকি, এই যে উপরে লেখা ছিল? কোনটা বলো তো, এই প্রথম এই যে হান্ড্রেডস অফ পার্সিয়ালিটি। হ্যাঁ স্যার, মানে যে 200 যে কথাটা বললেন, মানে এটা কি স্যার নাউন থাকছে না, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে? কেন, পুরো তো নাউন থাকছে তো, দেখো নাউন থাকছে না, নাউন থাকছে তো, নাউন হচ্ছে না। হ্যাঁ স্যার। এরপর দেখো রুলস 9, অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার প্রচুর ভুল হয় তোমাদের। অ্যাপোস্ট্রফি এস, এই যে অ্যাপোস্ট্রফি এসটা শুধুমাত্র জীবন্ত প্রাণী, সময়, ওজন, দূরত্ব, পরিমাণ এবং ব্যক্তিসত্তা আরোপ করা হয়েছে, মানে পার্সনিফাইড করা হয়েছে এমন জিনিসের সাথে ব্যবহৃত হয়। জড় পদার্থের সাথে এস মানে অ্যাপোস্ট্রফি এস বসে না। দেখো ধরতে পারলে কি না, মানে তুমি লিখবে বয়েজ হ্যান্ড, তুমি এরকম নয় হ্যান্ড অফ বয়,
হ্যান্ড অফ বয়েজ নয়, টাইমস মার্চ, আ 1 কিলোমিটার্স জার্নি, আ রুপিজ ইউথ, সরি ওর্থ আছে, আর রুপিজ ওর্থ, আ নাইটস জার্নি, আর জার্নি অফ নাইট নয় কিন্তু। তারপরে দেখো নেচার্স ল, দ্য ল অফ নেচার নয়, আর নেচার্স ল, দ্য নেচার্স ল, আ উইকস হলিডে। তাহলে আমি কি বললাম স্যার? জীবন্ত প্রাণী, সময়, ওজন, দূরত্ব, পরিমাণ আর ব্যক্তিসত্তা আরোপ করা হয়েছে এইরকম। আর যারা জড় পদার্থ তাদের ক্ষেত্রে তো আমরা জানি অফ দিয়ে ইউজ করব, পজিটিভ। তাহলে এই অ্যাপোস্ট্রফি এসের রুল নাম্বার 1 তোমরা বুঝতে পারলে। তারপরে দেখো যখন পজেশন মানে পজেসিভ কেস, পজেশন বোঝায়, পজেসিভ কেসে দুটি নাউন থাকে এবং তারা প্লুরাল ফর্ম বোঝায়। যেমন যদি দুজনের যৌথ মালিকানা বোঝায় তবে তাদের শেষে যেটা মানে তাদের শেষের যে নাউনটা থাকবে তাদের ক্ষেত্রে তার ক্ষেত্রে এসটা অ্যাপোস্ট্রফি এসটা বসবে। কেমন? যেমন ধরো শিলা অ্যান্ড রোহিতস ফাদার, মানে ওর বাবাটা দুজনেরই, তাহলে এরকম নয় শিলাজ অ্যান্ড রোহিতস ফাদার নয়, শিলা অ্যান্ড রোহিতস ফাদার। তারপরে যখন দুজনের আলাদা মালিকানা বোঝায় তখন উভয়ের সাথেই কিন্তু এস বসবে, যেমন শিলাজ অ্যান্ড রোহিতস ফাদার্স আর মিটিং টুডে। মানে তুমি একটা বোঝালে যে শিলা আর রোহিতের দুজনের বাবা সেম, তখন শিলা অ্যান্ড রোহিতস ফাদার ইজ কামিং টুডে। এবারে তুমি যখন এরকম করলে যে শিলাজ অ্যান্ড রোহিতস ফাদার আর মিটিং টুডে, তখন কি হলে শিলার বাবা আলাদা আর রোহিতের বাবা আলাদা, তারা দুজন আজকে আসছে। ধরতে পারলে? দেখো তারপরে দেখো কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এ সব সময় কি হয়, শেষ শব্দের সাথে যুক্ত হয়। যেমন ধরো মাদার ইন লজ, এটা তো কম্পাউন্ড, তাই না? কম্পাউন্ড নাউন মাদার ইন ল। তাহলে মাদার ইন লজ বিহেভিয়ার মেড সার্ভেন্টস অ্যাবসেন্ট। ক্লিয়ার? এরপরে দেখো প্রোনাউনের ক্ষেত্রে, প্রোনাউনে কখনো অ্যাপোস্ট্রফি এস বসে না। যেমন ইয়োর্স ট্রুলি, ইটস কালার, হার্স। দেখো সরি, এই জায়গাটা দেখো খুব ইম্পর্ট্যান্ট। তোমরা ইয়োর্স ট্রুলি ওখানে কি করো, অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করো। কে কে ব্যবহার করতে বলো? ইয়োর্স এভার, ইয়োর্স ট্রুলি, ইয়োর্স ফেথফুলি। দেখো প্রোনাউনের ক্ষেত্রে কখনোই অ্যাপোস্ট্রফি এস বসে না। ইটস কালার, যখন ইটটা ইট ইজ নয়, মানে এর রং বোঝাবে, প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে ইটটা, তখন সেটা এস। হার্স। ক্লিয়ার হলো? দেখো তো, বুঝতে পারছো? নীলাঞ্জন বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবারে দেখো যে সমস্ত প্লুরাল নাউন বা শব্দগুলোর শেষে এস থাকে তাদের পজেসিভ বোঝাতে শুধুমাত্র একটি অ্যাপোস্ট্রফি চিহ্ন বসে, নতুন করে এস হয় না। তোমরা জানোই যে কিছু প্লুরাল শব্দ আছে যাদের শেষে এস থাকে, যেমন গার্লস হোস্টেল। তাহলে এই যে দেখো গার্লস হোস্টেল আছে এখানে, এই যে দেখো গার্লস হোস্টেল প্লুরাল, তাহলে এক্সট্রা করে গার্লসের পরে অ্যাপোস্ট্রফি মেরে আবার এস যুক্ত করার কোনো প্রয়োজন নেই। ডিকেন্স নোবেলস, চার্লস ডিকেন্স আছে না, তাহলে ডিকেন্স অলরেডি এস আছে, তাকে আবার অ্যাপোস্ট্রফি দিয়ে তার পজিশন বোঝানোর কোনো প্রয়োজন নেই। জেসাস এস আছে শেষে না, অলরেডি জেসাসেস একদমই হবে না। তার কালিদাস, কালিদাসের শেষে এস আছে, ওকে প্লুরাল করার জন্য আবার অ্যাপোস্ট্রফি মানে প্লুরাল মানে দেখে এ আছে না, শেষে এস আছে, তো অ্যাপোস্ট্রফি এসটাই যথেষ্ট, এরপরে আবার এক্সট্রাভাবে এস মারার দরকার নেই। ক্লিয়ার? দেখো বোঝাতে পারলাম আশা করছি। এরপরে দেখো ইনডেফিনিট প্রোনাউন্সের ক্ষেত্রে, যেমন সামবডি, এরা ইনডেফিনিট, এনিবডি, নোবডি ইত্যাদির ক্ষেত্রে এলস যুক্ত থাকে, তবে পজিটিভ কেসে এলসের সাথে এস বসে। যেমন ইট ইজ সামবডি এলসেস প্লেস, মানে সামবডি
নোবডি, এনিবডি আছে, তারপরে যদি এলস হয় তাহলে তার সাথে অ্যাপোস্ট্রফি এস হবে। এগুলো পরীক্ষাতে তোমাদের দেয়। এরপরে দেখো রুলস 9, এলস এবং হু এর পজিটিভ, হু এলসেস ব্যবহার করা ভুল। কি বললাম? হু এলসেস ব্যবহার করা ভুল। এর পরিবর্তে সঠিক ব্যবহার হচ্ছে হুজ এলস। তবে শুধুমাত্র হু এলস ব্যবহার করাও সঠিক। হু এলস যদি ব্যবহার করো সেটাও ঠিক, কিন্তু হু এলসেস হবে না। যেমন দিস বুক ইজ নট, না দিস ইজ নট মাই বুক, দিস ইজ সামবডিজ এলসেস, এটা ভুল। কি হবে? দিস ইজ সামবডি এলসেস। ক্লিয়ার? দিস ইজ সামবডি এলসেস। এখানে দেখো সামবডিজ এলস, এটা হবে না, সামবডি এলসেস। এবারে দেখো এখানে আছে হু এলস ইজ কামিং, এই যে বললাম না হু এলস হবে। এবার হু এলসেস যদি করতে তাহলে ভুল হয়ে যেত। এখানে আছে হু এলসেস বুক ইজ দিস, এটা বুক। এখানে হুজ এলস বুক ইজ দিস। এটা খুব একটা যে বিশাল মানে তোমাদের মানে এটা উন্নত মানের লেখার ক্ষেত্রে এগুলো কাজে দেয়, তবে পরীক্ষাতে কিন্তু দেয় আবার, মানে অবজেক্টিভ পরীক্ষাতে। এবারে দেখো দুটি অ্যাডজেক্টিভ এবং একটি নাউন, যখন দুটি ভিন্ন অর্থবোধক অ্যাডজেক্টিভ একই নাউনকে মানে কোয়ালিফাই করে তখন সেই নাউনটিকে প্লুরাল হিসেবে ধরা হয় এবং এর সাথে প্লুরাল ভাব ব্যবহৃত হয়। যেমন দেখো কালচার অ্যান্ড সোশ্যাল লাইফ ইন ইন্ডিয়া আর চেঞ্জিং। দেখো এই যে লাইফ, কেমন? সোশ্যাল লাইফ আর কালচারাল লাইফ। তার মানে একটা নাউনকে দুটো যে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে, কি করছে দেখো, একটা হচ্ছে সোশ্যাল লাইফ আর হচ্ছে কালচারাল লাইফ। সোশ্যাল হচ্ছে না, লাইফ হচ্ছে নাউন, তার আগে আছে, আগে বসেছে বলে সেটা হয়ে গেল কি প্লুরাল, মানে সরি সেটা হয়ে গেল কি অ্যাডজেক্টিভ। এবারে এটা তুমি ধরতে পারবে না প্রথমে কালচারাল অ্যান্ড সোশ্যাল লাইফ ইন ইন্ডিয়া ইজ লিখতে, কিন্তু কি হবে আর চেঞ্জিং। সামার অ্যান্ড উইন্টার ভ্যাকেশন আর কম্পালসারি ইন আওয়ার স্কুলস। দেখো ধরতে পারলে কি না? মানে এখানে কি আছে বলো তো, যে সামার ভ্যাকেশন অ্যান্ড উইন্টার ভ্যাকেশন এইভাবে আছে, কিন্তু একসাথে মার্জ করে দেওয়ার ফলে সামার অ্যান্ড উইন্টার ভ্যাকেশন দুটো আলাদা আলাদা বোঝাচ্ছে। কালচারাল লাইফ অ্যান্ড সোশ্যাল লাইফ দুটো আছে তার জন্য আর, কিন্তু একসাথে আমরা প্রকাশ করছি কারণ দুবার বলার কোনো প্রয়োজন নেই, সেম নাউনের জন্য, তাই কালচারাল অ্যান্ড সোশ্যাল লাইফ। ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে হচ্ছে প্রিপোজিশনের আগে ও পরে নাউন। যদি কোনো প্রিপোজিশনের আগে ও পরে একই নাউন বসে তবে সেই নাউনটি সর্বদা সিঙ্গুলার ফর্মে থাকে। যেমন দেখো ওয়ার্ড ফর ওয়ার্ড, অনেকে দেখতে এখানে বলতে কি ওয়ার্ড টু ওয়ার্ড, কে বলতে বলো তো ওয়ার্ড টু ওয়ার্ড? ওয়ার্ড টু ওয়ার্ড কে বলতে? শব্দটা তো ভুল নাকি? ওয়ার্ড ফর ওয়ার্ড, আমি বলতাম। তাহলে আজ থেকে কি ওয়ার্ড ফর ওয়ার্ড। ক্লিয়ার? তাহলে ওয়ার্ড ফর ওয়ার্ড, ওয়ার্ডস ফর ওয়ার্ড কখনোই হবে না। ডোর টু ডোর, ডোরস টু ডোরস হবে না। আওয়ার আফটার আওয়ার। ক্লিয়ার? তাহলে কি বললাম স্যার? এখানে বললাম প্রিপোজিশনের আগে ও পরে একই নাউন বসে, এই যে প্রিপোজিশন একই নাউন বসেছে না, ওয়ার্ড ওয়ার্ড, ডোর ডোর, আওয়ার আওয়ার, যদি একই নাউন বসে তাহলে সেই নাউনগুলো সর্বদা কী হবে? সিঙ্গুলার ফর্মে থাকবে। ক্লিয়ার? বুঝতে পারলে? হেড টু হেড মানে একদম পুরো যুদ্ধ, একদম পুরো কঠিন যুদ্ধ চলছে, হেড টু হেড। টু আছে না মিডিলে, দুটো নাউন যুক্ত আছে প্রিপোজিশন দিয়ে, প্রিপোজিশন দিয়ে যে দুটো নাউন যুক্ত থাকবে সেই দুটো নাউন অবশ্যই সিঙ্গুলার হবে। ক্লিয়ার? এরপরে দেখো ফ্র্যাকশনস। যেমন ধরো এখানে কি ফ্র্যাকশন মানে ধরো 1.5, 2, 3, 1.5টা, 2টো ইত্যাদি। ফ্র্যাকশন বোঝানোর ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। যেমন ধরো 1.5
ইয়ার্স আর ওয়েস্টেড, এখানে দেখো ইয়ার্স বহু বচন আছে না, ভার্ব প্লুরাল ব্যবহৃত হয়েছে, কেন বলো তো? 1.5 মানে 1 প্লাস হাফ, তার মানে তো একের বেশি না, প্লুরাল হয়ে গেল। আ ইয়ার অ্যান্ড আ হাফ ইজ ওয়েস্টেড, এখানে দেখো ইয়ারটা এক বচন এবং ভার্ব সিঙ্গুলার ইজ হয়েছে। এবার এইখানে দেখো, এখানে আছে 1 ইয়ার অ্যান্ড আ হাফ ইয়ার্স, খুব ভালোভাবে দেখো এখানে যে ইয়ারটা আছে না, এই যে এটার ওপর নির্ভর করছে যে ভার্বটা কি হবে, মানে এই যে ফ্র্যাকশান আছে, ফ্র্যাকশানের পরে যেটা আছে সেটা নির্ভর করছে যে কি লিখেছো তুমি। ক্লিয়ার? এখানে দেখো আ ইয়ার অ্যান্ড আ হাফ, দুটোই আ আছে না, মানে অ্যাকচুয়ালি আ ইয়ার ইজ ওয়েস্টেড অ্যান্ড আ হাফ ইয়ার ইজ ওয়েস্টেড। এখানে দেখো 1 ইয়ার অ্যান্ড আ হাফ ইয়ার্স দুটোকে একসঙ্গে মার্জ করেছে বলে এখানে কি হয়ে গেছে, আর হয়ে গেছে। বহু বচন বোঝাচ্ছে ইয়ার, এই যে দেখো ইয়ারটা বহু বচন বোঝাচ্ছে, এখানে কি সিঙ্গুলার বোঝাচ্ছে। এখানে আবার দেখো আওয়ার, তুমি কি খেয়াল করবে এখানে যে 1.5 এটা দেখে কিন্তু মানে ফট করে সিঙ্গুলার বা প্লুরাল করে দেবে না, দেখবে এদের পরে এই যে ফ্র্যাকশান আছে এর পরে যেটা আছে কি বলছে, মানে কার সম্পর্কে বলছে, নাউনটা সেটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, সেই অনুযায়ী তুমি কি করবে, মানে তোমার যে নাউনটা মানে সরি ভার্বটা সেটা ঠিক করবে। দেখো ধরতে পারলে কি না দেখো তো। তাহলে এটা এই চারটে জায়গা খুব সতর্কভাবে খেয়াল করবে, ঠিক আছে? এরপরে দেখো কিছু নাউন আছে, বিশেষ কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মে কেমন হয় সেটা তোমরা দেখতে পারবে। আর যেমন ধরো এখানে কি আছে, যেমন কমান্ডার ইন চিফ, এটা সিঙ্গুলার কিন্তু প্লুরাল কী হবে, কমান্ডার্স ইন চিফ। এবারে এখানে মনে রাখার একটা জায়গা আছে, এগুলো ভুল হয় তোমাদের, দেখবে 70% ক্ষেত্রে যে রুট শব্দটা আছে না তার সাথে এস হয়, যেমন ধরো কমান্ডার শব্দটা মেন, তাহলে তার সাথেই হবে। মেজর জেনারেল, মেজর জেনারেলস, কারণ জেনারেল হচ্ছে মূল শব্দ। অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নিজ জেনারেল, এখানে অ্যাটর্নিটা হচ্ছে মূল। মেড সার্ভেন্টস, সার্ভেন্টস চাকর। তারপরে দেখো লকার, লুকার অন, লুকার্স অন। পাসার বাই, পাসার্স বাই। কিছু বলছো? হ্যাঁ স্যার, বলছি গভর্নর জেনারেলের ক্ষেত্রে কি হবে? গভর্নর জেনারেল ক্ষেত্রে গভর্নর্স জেনারেল। এই যে দেখো অ্যাটর্নি জেনারেল হচ্ছে না, অ্যাটর্নিজ জেনারেল। আচ্ছা। মাদার ইন ল, মাদার্স ইন ল। ম্যান সার্ভেন্ট, মেন, এটা কি একটুখানি খেয়াল করবে, এখানে দুটোই পরিবর্তন হয়, মানে কি বলতো যে 70% মোটামুটি রুট অর্ডের সাথে যুক্ত থাকবে, কিন্তু এগুলো দেয় যে এমএস হবে, মাউস মাইস, অক্স অক্সেন, দেখো প্লুরালগুলো আলাদা আলাদা হচ্ছে। ক্লিয়ার? কিন্তু দেখো মেন ওম্যান এগুলো থাকলে দুটোই চেঞ্জ করবে, কিন্তু এই যে দেখো এটা একটুখানি খেয়াল করবে, ঠিক আছে? পরীক্ষাতে কিন্তু এগুলো দেয়। এবার দেখো কিছু আছে শব্দ যেগুলো গ্রিক বা ল্যাটিন শব্দ থেকে এসেছে, সেগুলো কি হবে দেখো। ডেটাম সিঙ্গুলার, ডেটা আমরা যেটা বলি না 1 GB ডেটা, ডেটাটা কিন্তু প্লুরাল, সিঙ্গুলার হচ্ছে ডেটাম। মিডিয়া, এটা হচ্ছে প্লুরাল, মিডিয়াম সিঙ্গুলার, তাহলে মিডিয়ামের প্লুরাল হচ্ছে মিডিয়া। ফোরামের মিডিয়াম হচ্ছে ফোরা বা ফোরামস। স্টেডিয়াম, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এর প্লুরাল হচ্ছে স্টেডিয়া। ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ন যেটাকে তোমরা বলছো সেটা হচ্ছে প্লুরাল, সিঙ্গুলার, কিন্তু ক্রাইটেরিয়া সেটা হচ্ছে প্লুরাল ফর্ম। তারপরে দেখো ফেনোমেনা, ফেনোমেনা। তারপরে দেখো ফর্মুলা, ফর্মুলি। ওয়েসিস,
বানানটা দেখে নাও, কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল। ওয়েসিস, ওয়েসেস। ল্যাকিউনা, ল্যাকুইনি। ইরাট্টাম, ইরাট্টা। মেমোরান্ডাম, মেমোরান্ডা। অ্যালামনাস, অ্যালামনাই। সিলেবাস, সিলেবি। অ্যাডেন্ডাম, অ্যাডেন্ডা। দেখো সিঙ্গুলার আর প্লুরাল তুমি জেনে গেলে, এগুলো তোমাদের একদম প্রিলিমসের বেসিসে আমি পড়ালাম। আমি এতগুলো পড়াই না, আমি মানে একদিনে মানে দুদিনে ধরো পুরোটাই শেষ করে দিই। কিন্তু তোমাদের চাহিদার জন্য তোমরা অনেকে বলছো যে স্যার আমাদের মানে একটুখানি ইন ডিটেল পড়িয়ে দিন। দেখো নাউনটা পড়তেই আজকে পুরো একটা ক্লাস চলে গেল নাউন। কি ক্লাসটা কাজে লাগলো বলে মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ অবশ্যই। পুরো পাতি বাংলায় বোঝালাম তোমাদের, ঠিক আছে? এই নোটটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আর ভিডিওটাও তোমাদের আমি দিয়ে দেবো, কেমন? আশা করছি তোমাদের Yes. ক্লাসটা ভালো ভালো লেগেছে। তো আমি তো চাইলেও পারলাম না, ঠিক আছে, যে তোমাদের মানে ক্লাসটা মানে ছোট করে দেবো। মানে আজকে আমি 3টে ভেবেছিলাম, কিন্তু এত কিছু দেওয়ার আছে বলার নেই। তো চলো ঠিক আছে, শিখলেই অনেক, তাই না? তো আমি তোমাদের নাউনের এই নোটটা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে পড়বে এবং ভিডিওটাও দিয়ে দেবো, কেমন? থ্যাংক ইউ স্যার। তাহলে চলো, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। কী বার? সোমবার, তাই তো? ঠিক আছে, তাহলে ভালো থেকো, নিজের খেয়াল রাখবে সবাই।